সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো কালকি 2898 এডি বলে ফিল্মটাকে নিয়ে। যারা মানে অনেক টাইমে প্ল্যান করে থাকে যে প্রত্যেকটা বৃহস্পতিবার বা শুক্রবারের টাইমে যে ছবি রিলিজ করে, তারা ভাবে যে ওটিটি প্ল্যাটফর্মে এলে তবেই ছবিটাকে দেখবো। তো আমার মতে এই ছবিটা এই ব্যাপারটাতে স্কিপ করে দিও না, কারণ এই ছবিটা যতটা বড় স্ক্রিনে এবং যদি 3D হয় আরো ভালো। এই ছবিটাকে দেখার প্রচেষ্টা করো, কারণ আজকে এক একটা মানে এইরকম কাইন্ড অফ ছবি যেগুলো হলিউডের মিশন ইম্পসিবল বা অ্যাভেঞ্জার্স এরকম কাইন্ড অফ করার প্রচেষ্টা করে, সেগুলো কোথাও গিয়ে ক্রিটিসাইজ করে মানুষ ইন্ডিয়ার ভিজুয়ালসকে নিয়ে। কিন্তু আমি একটা জিনিস বারবার বলতাম যে ইন্ডিয়ান মাইথোলজি এতটাই স্ট্রং যে সেই জিনিসগুলোকে রেফারেন্সে রেখে যদি এইরকম কাইন্ড অফ ভিজুয়ালস যদি অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করা যায়, তাহলে এর চেয়ে বেটার কিন্তু কিছু হবে না। এবং নাগ অ্যাশবিন অ্যাকচুয়ালি যে এমন একজন পরিচালক যে আমাদের ড্রিম সিকোয়েন্সগুলোকে অ্যাকচুয়ালি সিনেমার মধ্যে প্রেজেন্ট করেছে। সিনেমার মধ্যে কিছু কিছু জিনিস যেগুলো অবশ্যই আমার খামতি লেগেছে, সেই ব্যাপারগুলো নিয়েও কথা বলবো। কিন্তু এই সিনেমাটা এমন একটা সিনেমা, এই সিনেমাটাকে যদি অডিয়েন্স পছন্দ করে, তাহলে এর যে আগামী ছবিগুলো আসতে পারে সেগুলো কিন্তু সেই ওয়ার্ল্ডটাকে যেভাবে এক্সপ্লোর করবে সেটা কিন্তু মারাত্মক। এবং এই সিনেমার মেন পজিটিভ নেগেটিভ দিক নিয়ে কথা বলার আগে সিনেমার যে মেন স্টোরিটা সেটা নিয়ে কথা বলবো। যে এখানে একটা জিনিস দেখাচ্ছে যে সুপিরিয়র একজন প্রাইমে লেভেলে বসে আছে একজন, সে সে পুরো জিনিসটাকে চালনা করছে। এবং 2898-এর টাইমে মানুষ এতটা পরিমাণে মানে একটা খাবারের জন্য থেকে শুরু করে এত পলিউটেড জায়গার মধ্যে থাকছে, এবং সেখানে মানুষ এত পরিমাণে ফার্স্ট্রেটেড হয়ে আছে, এবং কিভাবে তারা আবার পুরো সেই মানে তাদের আসল যে জীবনটা সেটা কিভাবে ফিরে পাবে সেটা মানে তারা বুঝে উঠতে পারছে না। এবং সেখানে তাদের একটাই রাস্তা, তাদেরকে ইউনিট জোগাড় করে তাদেরকে কমপ্লেক্সে যাওয়ার জন্য তাদের একটা ড্রিম হয়ে থাকে। তো সেখানে প্রভাসের চরিত্রটা এইভাবে সাজানো থাকে। এবং এর বেশি জানতে হলে অবশ্যই তোমাদেরকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। এই সিনেমার যে ক্যারেক্টারগুলোকে ডিফাইন করা হয়েছিল সেগুলো কিন্তু ট্রেলারে দেখিয়ে দেওয়া হয়েছে, তাই জন্য আমি কথা বলছি। প্রথম হচ্ছে অমিতাভ বচ্চন অ্যাজ অশ্বত্থামা। এই চরিত্রটা মানে অমিতাভ বচ্চন 81 ইয়ার্স ওল্ড একজন মানুষ। আমি বলতে পারি যে আমি খুব থ্যাঙ্কফুল যে আমি ইন্ডিয়াতে জন্মেছি এবং সেখান থেকে অমিতাভ বচ্চনের মতো অ্যাক্টর বিলং করে। মানে সে মানুষটা এখনো পর্যন্ত প্রত্যেকটা পার্সনকে মানে ইমপ্রেস করার জন্য এখনো সেই লেভেলে সিনেমা করে যাচ্ছে। এখানকার কিছু কিছু অ্যাক্টর আছে যারা এখনো পর্যন্ত সেই জিনিসটাকে করার আগে 5বার ভাববে, সেটা অমিতাভ বচ্চন অলমোস্ট করে দিয়েছে। অমিতাভ বচ্চন এই সিনেমার মেন হচ্ছে বোন, মানে সে যদি না থাকতো তাহলে এই সিনেমাটা কোনোদিনও কমপ্লিট হতো না। তার ভয়েস, তার ভিজুয়ালস মারাত্মক লেভেলে, সে যে লেভেলে অশ্বত্থামার ক্যারেক্টারটাকে পোর্ট্রে করেছে সেটা অনবদ্য। এখানে প্রভাসের চরিত্র, প্রভাসকে আফটার বাহুবলী এরকম লেভেলে কেউ কোনোদিনও প্রেজেন্ট করেনি। ভিজুয়ালি থেকে শুরু করে তার ফিজিক্সটাকে যেভাবে ইউজ করা হয়েছে আফটার বাহুবলী, সেটা কেউ কোনোদিনও এইভাবে প্রেজেন্ট করে। দীপিকা পাদুকোনের ক্যারেক্টারটাকে যেভাবে ইনোসেন্টের মধ্যে রাখা হয়েছে এবং তার চরিত্রটাকে এত ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। ছোট ছোট ক্যামিও আছে ছবির মধ্যে, যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইমপ্রেস করবে কিছু জায়গায় এবং কিছু জায়গায় অ্যাকচুয়ালি শকড করে দেবে। এই ছবির ভিজুয়ালস বা এই ছবির ভিএফএক্স সিজিআই মারাত্মক লেভেলের। এইরকম কাইন্ড অফ ছবি আজ অব্দি কোনো ইন্ডিয়ান ছবি হয়নি যে এরকম জনরার এরকম ভিএফএক্স বা সিজিআই দেখিয়েছে। আমি ব্রহ্মাস্ত্র লাস্ট টাইম দেখেছিলাম, সেখানেও এত লেভেলে ভিএফএক্স কিন্তু দেখানো হয়নি। ছবিটার আর একটা যেটা অলমোস্ট বেস্ট লেগেছে সেটা হচ্ছে যে এই ছবিতে পুরোনো একটা পাস্টের ব্যাকড্রপ দেখানো হবে, যেখানে অশ্বত্থামা তার চরিত্রটা, যারা এই ব্যাপারটা জানে তারা অবশ্যই অশ্বত্থামার ব্যাপারে জেনেই থাকবে। অশ্বত্থামা শ্রীকৃষ্ণর কাছে শাপিত হয়েছিল। সেটার রিজন এটা যে অশ্বত্থামা অভিমন্যু যে ওয়াইফ ছিল তার পেটে যে মানে বাচ্চাটা ছিল সেটাকে হত্যা করেছিল, এবং সেটার জন্য শ্রীকৃষ্ণ তাকে শ্রাপিত করেছিল যে সে মরবে না, কিন্তু সে চারি জায়গায় এরকম শ্রাপিত হয়ে ভটকাবে চারিদিকে। তো সেই চরিত্রটাকে যেভাবে পোর্ট্রে করবে এবং সেই টাইম লাইন বা সেই সিকোয়েন্সটাকে যেভাবে দেখাবে, সেটা মানে জাস্ট গুজবাম্পস দিয়ে দেবে। এবং শুরুর 10 মিনিট এই ছবিটা মারাত্মক, এবং ইন্টারভেলের সিকোয়েন্সে এই ছবিটা একটা ফাইটিং সিকোয়েন্স হবে প্রভাস এবং অমিতাভ বচ্চনের মধ্যে, সেটা নেক্সট লেভেলের ফাইটিং সিকোয়েন্স। এবং প্রভাস কেন অমিতাভ বচ্চনকে এত কড়া টক্কর দিতে পারছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর যখন ক্লাইম্যাক্স আসবে
ক্লাইম্যাক্সটা দেখে মানুষ ছিটকে যাবে লিটারেলি, এত ব্রিলিয়ান্ট লেভেলের জিনিসপত্রগুলোকে সাজানো হয়েছে। এবং এইখানে একটা জিনিস আরেকটা যেটা বেটার দেখানো হয়েছে, যে আমরা যখনই মহাভারত নিয়ে কথা বলি তখনই একজনের নাম খুব কমন ওয়েতে উঠে আসে, সেটা হচ্ছে অর্জুন। অর্জুনের নাম সবসময় উঠে আসে শ্রীকৃষ্ণর পর, কিন্তু এখানে কিন্তু শ্রী কর্ণকে সবচেয়ে হিরো হিসাবে প্রেজেন্ট করা হয়েছে। অর্জুন এবং কর্ণর মধ্যে এখানে একটা সিগনিফাই দেখানো হয়েছে, যে যখন মহাভারতের যুদ্ধ হচ্ছিল, অর্জুন যখন কর্ণকে তীর মারছিল তখন তার যে সিংহাসনটা ছিল সেটা 10 কদম পিছিয়ে যাচ্ছিল, এবং কর্ণ যে যখন তীর মারছিল অর্জুনকে তখন তার সিংহাসনটা 2 থেকে 3 পা পিছিয়ে যাচ্ছিল, তারপরেও শ্রীকৃষ্ণ কর্ণরই তারিফ করছিল। তার রিজন হচ্ছে এটা, যে শ্রীকৃষ্ণর যে সিংহাসনটা ছিল, মানে অর্জুনের যে সিংহাসনটা ছিল সেখানের মধ্যে স্বয়ং শ্রীকৃষ্ণ বসেছিল, এবং তার যে ধ্বজটা ছিল তার মধ্যে হনুমানজি নিজে ছিল সেই সিংহাসনটার মধ্যে। তো এই ছোট ছোট রেফারেন্সগুলো যেভাবে ইউজ করেছে, আমাদের মাইথোলজি এতটাই স্ট্রং, সেগুলো মারাত্মক। কামাল হাসানের ক্যামিও একটা জায়গায় যেখানে আসবে সেটা কিন্তু অ্যাকচুয়াল ভয়ানক এবং পুরো স্ক্রিমিং করে দেবে। কামাল হাসান এখানে যতটুকু টাইম ছিল তার যে প্রেজেন্সটা পুরো সিনেমা জুড়ে মারাত্মক। এই ছবির আর একটা ব্যাকবোন হচ্ছে এই ছবির শাশ্বত চ্যাটার্জি। সে বাঙালি হয়ে যেরকম রিপ্রেজেন্ট করেছে সেই পুরো কালচারটাকে, এবং যেভাবে সে সুপ্রিম ইয়াস্কিনের মানে ম্যানেজার বলো বা যেরকম বলে পুরো মানে জিনিসটাকে এগিয়ে নিয়ে গেছে এবং প্রভাসকে একদম কড়া টক্কর দিয়েছে, সেটা মারাত্মক লেভেলে। ছবিতে কিছু কিছু নেগেটিভ পয়েন্ট আমার বিশেষত লেগেছে, যেগুলো না বললেই নয়, এবং এই ব্যাপার নিয়ে আমি মিথ্যে অবশ্যই বলতে পারবো না। প্রথম হচ্ছে যে এখানে কিছু কিছু চরিত্র দেখানো হয়েছে, যে চরিত্রগুলোর ব্যাকড্রপ বা যে চরিত্রগুলোকে ঠিকঠাকভাবে ইন্ট্রো করা হয়নি। ছবিটা অনেকটা প্রেডিক্টেবল, কারণ ছবির যে মেন ফ্যাক্টসটা সেটা আমরা জানি, কিন্তু বুজ্জি ভাইরাবের যে কানেকশনটা সেটা নিয়ে একটা অ্যানিমেটেড ওয়েব সিরিজ বানালো, সেখানে কিন্তু অনেক কিছু হিডেন ফ্যাক্টস আছে যেটা কিন্তু সিনেমার মধ্যে সেই কনক্লুশনটা রয়েই যায়। আমি জানি সিনেমাটা হয়তো আগামী পার্টের কথা ভেবে সেই জিনিসপত্রগুলো রেখে দিয়েছে, কিন্তু এই জিনিসপত্রগুলো এত ছোট ছোট ভাবে রাখা হয়েছে যে প্রত্যেকটা সিকোয়েন্সকে এমনভাবে রাখা হয়েছে, আমার মনে হয় না যে এই চরিত্রগুলো ব্যাপারে ডিফাইন করা মানে আগে কখনো সম্ভব হবে বলে। ক্যামিওগুলোকে কিছু কিছু ক্যামিওকে যেভাবে ইউজ করা হয়েছে, সেগুলো আমার মনে হয় যে সিকোয়েন্সটাকে এগোনোর জন্য বা সিনেমার সিকোয়েন্সটাকে এগোনোর জন্য খুব দারুণভাবে ইউজফুল হলেও কিছু কিছু চরিত্রকে একদম আমার মনে হয় যে খুব জোর করে ঢোকানো হয়েছে, এটা আমার। এবং আর একটা যেটা আমার বেস্ট লেগেছে এই ছবিতে, সেটা হচ্ছে যে এই ছবির হিউমার কমেডি কিন্তু ইউজ করা হয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। বিশেষ করে এখানে এমন একজন মানুষ আসবে এবং প্রভাস তাকে বলবে যে এ আমার পিছনে পড়ে গেছে মানে আমার 5 বছর খেয়ে নেবে। তো এরকম কাইন্ড অফ কিছু কিছু ক্যামিও আছে যেগুলো বেশ ভালো। তো ছবিটা খুব এনজয়েবল একটা ছবি, অবশ্যই দেখতে পারো। আহ, এবং বারবার দেখার মতো ছবি, এবং এরকম কাইন্ড অফ ছবি অবশ্যই সাপোর্টের দরকার। আহ, যাই হোক, তোমরা যদি দেখে থাকো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।